রাজশেখর বসুর লেখা গল্প ভূষণ্ডির মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে কোনো সুখ ছিল না। তাহার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটোসাঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নের কোনো ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে কোনো রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত, কিন্তু নৃত্যকালের রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল। ঘরে বাহিরে এইরূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্রদোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছিল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরদিন ভোর 6টার ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শিয়ালদা হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল। হে মা কালী, মাগিকে ওলা উঠোয় টেনে নাও মা, আমি জোড়া পাটার নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না মা, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির তো কোনো ছেলেপুলে হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা, তোমার দোহাই। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় 1 ঠোঙা তেলে ভাজা খাবার, আচ্ছের দই এবং আচ্ছের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধেবেলা বিডন স্ট্রিটের হোটেল দি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফল কিছুই হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল। পেনেটির আর পার কোন্নগর। সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিষ্যা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইটখোলা ছিল, সেই কারণে সমতল নয়। কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আশশ্যাওলা, ঘেটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল। যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের কোনো খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কীরূপে? প্রকৃত তথ্য এই, নাস্তিকদের আত্মা নাই। তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হয়। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতকগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারে না। যাহারা সিয়ান্স দেখিয়াছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কীরকম কঠিন কাজ।
হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, গয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে, আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা একটা মস্ত সুবিধা। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেহ কেহ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেহ বা 10-20 বৎসর পরে, কেহ বা 2-3 শতাব্দী পরে। ভূতেদেরও মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধে আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে, শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিনকতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে। একবার ভাবিল, দূর হোক, তবুও পেনেটিতে আড্ডা গাড়ি। তারপর মনে হইল, লোকে বলিবে ব্যাটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে না। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখিতে হইল। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন। ঘেটু ফুলের গন্ধে ভূষণ্ডীর মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। একরাশ তুলোরাস হাওয়ায় উড়াইয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে আসিয়া পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুপড়ে পোকা ভরর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড়কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদগদ স্বরে মাঝে মাঝে ক ক করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলিয়া টিটকারি দিয়া উঠিল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণ সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে বিড়বিড় করিয়া উঠিল, শিবুর যদিও রক্তমাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথায়। শিবুর মনটা খা খা করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া থরাক থরাক করিতে লাগিল। মনে পড়িল ভূষণ্ডীর মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকদিন সন্ধেবেলা মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদমস্তক ঘেরা টোপ দিয়া ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনে দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করিয়া ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডীর মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরি বাবনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাড় দিতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়াই সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়োর মতো।
কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়োর শ্বাস। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা শ্রীরাধিকে চন্দ্রাবলি, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্রস্বরে শব্দ উঠিল, চারারারারা, আরে ভজুয়াকে বাহিনিয়া, ভগলুকে বিটিয়া। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল, তালগাছে কে রে? উত্তর আসিল, কারিবা পিরেত বা। শিবু বলিল, কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাকলাসের মতো একটা জীবাত্মা সারাক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, গোড় লাগি ধরম দেওজি। শিবু বলিল, জিত রহ বেটা, জিত রহ। একটু তামাক খাওয়াতে পারিস? কারিয়া পিড়ে ছিলেম বা। শিবু বলিল, তামাকই নেই তা ছিলেম, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক কলিকা আনিয়া শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরের যে ইতিহাস বলিল তার সারমর্ম এই, তাহার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মৌরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি। বনিবনা কখনো হইত না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ 30 বৎসরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মৌরি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহও করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটা লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করিবার সময় তাহার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চত্বপ্রাপ্ত হইয়া প্রেতরূপে এই তালগাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কাড়িয়া পীরেতকে দিবার উপক্রম করিতেছিল। এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাসরের মতো আওয়াজ আসিল, ভায়া, কালকেটায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তাহা হইতে খানকতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটা মূর্তি বাহির হইল। স্থূল খর্বদেহ, ঠেলো হুকোর খোলের ওপর একজোড়া পাকা গোপ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে খুন্তি দেয়া মেটজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কালিকাটি লইয়া বলিলেন, ব্রাহ্মণ, দণ্ডবত হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে, তাই যজ্ঞি হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 2-500। সব বন্ধকি তমসুক দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাতকড়ি পড়বে। থু থু। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, যক্ষ মহাশয়, আপনিও কি কালিদাসের? ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ। শিবু বলিল, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? যক্ষ বলিল, হ্যাঁ হ্যাঁ, আমার আগমন, আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখেছি, বেশ বেশ। কালোয়াতি শিখতে যদি চাও তো আমার সাগরেদ হয়ে যাও।
এখন আওয়াজটা যদিচ একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি তো লাখ টাকা। শিবু বলিল, মহাশয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ, আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস ঋষ্যে, হাল সাকিন এই পাঁজার মধ্যে, সাবেক পেশা দারোগাগিরি, এলাকার ঋষ্যে ইস্তক ভদ্রেশ্বর। জটজটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসত আমাকে। মুঘলকে শাসন তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক চাটত। শিবু বলল, মহাশয়ের পরিবারাদি কি? সব সুখ কি আর কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি ইজামত আদালজ্জার মুঠোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা একগা চেলা কাঠ কষিয়ে। তারপরেই পালালো বাপের বাড়ি, 324 ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথায়? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মরকে মাগি ফৌত হলো। সংসার ধর্মে আর মন বসল না। ট্রাস্টি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম। তারপর পরমায়ু ফুরুলে এই হেতায় আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন অবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইতো না। এখন তোপা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিয়া পীড়েতের পরিচয় দিল। যক্ষ বলিলেন, সব সাঙ্গতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গাওনা বাজনা করি এসো। পাখও আজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দি। ওফ, ডন ডন করছে। বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাবড়ে দে তো। চৌতাল বোঝো? 6 মাত্রা, 4 তাল, 2 ফাঁক। বল শোনো, ধা ধা ধিন তা কর্তা গিন্নি ঘা দেন কর্তাকে। ধরে তাড়া করে খিটখিটে কথা কয়, ধুর্তা গিন্নি কর্তা গাধা রে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে, টুপি টুপি, টিপে টিপে, খুঁটি খুঁটি, উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়, কম নয়। ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি করে না। নগণ্য নির্ধন কর্তা গাধা গাধা। ধিনতা ধিনতা তেরে কেটে গদি ধেনে ধা। এই ধা ফসকালেই সব মাটি গলাটা ধরে আসছে। খোট্টা ভূত, আরে এক চিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছেন, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘোমটাও খোলে নাই। তবে ইশারায় সম্মতি জানাইয়াছেন। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গার মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আঠা দিয়া পৈতা মাজিল, ফণি মনসার বুরুষ দিয়া চুল আছড়াইল, টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধিল, ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাশ ঘেটু ফুল, বইচি, কয়েকটা পাকা নোনা ও বেল সংগ্রহ করিল।
তারপর সন্ধ্যায় শিয়ালের ঐকতান আরম্ভ হইতেই ক্ষীরিবামনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগী করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকাইয়া উঠিয়া সভয়ে বলিল, হ্যাঁ, তুমি নেত্য? নৃত্যকালী বলিল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মরে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? শিবু বলিল, হেলে কি করে, হোলা ওটাই নাকি? নৃত্যকালী বলিল, ওলা ওটা 70-এর হোক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? শিবু বলিল, তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। পোড় খেলে সোনার জলুস বাড়ে, ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়িল। বাহিরেও যেন কিসের গোলযোগ, যেন একপাল শকুনি গৃধিনী ঝুটোপাটি কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়ার আগড়া ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। পেতনি বলিল, আমার স্বামী তোকে দেব কেনলা? শাকচুন্নি বলিল, আর মর বুড়ি, ও যে তোর নাতির বয়সী। পেতনি বলিল, আহা, কি আমার কনে বউ গা? শাকচুন্নি বলিল, দূর মেছো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। পেতনি বলিল, দূর গোবরচুন্নি, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। শাকচুন্নি বলিল, মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগি মিনসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। কামড়াকামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একা নৃত্যকালীতেই রক্ষা নাই, তাহার উপর পূর্বতন 2 জন্মের আরও 2 পেতনি হাজির। শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল। নৃত্যকালী রাগে ফুলিতে লাগিল। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল, ধ্বনি শুনছ কি বা আগমনে? ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমার বাঁশবনে? ওটা যে খ্যাঁকশিয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শ্যাল কুকুরের ছুঁচো প্যাঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভায়া, এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কাড়িয়া পিড়ে থাকিল, আরে দরবাজা তো খোল। শিবুর কোনো সাড়া নেই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কাড়িয়া পীরের তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল, মারে যা জোয়ান হেইয়া, আউর ভি ঝোড়া হেইয়া, পার্বত্যরি হেইয়া, চলে ইঞ্জিন হেইয়া। মরমর করিয়া ঘরের চাল, দেয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, এ কি, গিন্নি এখনো ব্রহ্মদত্তিটার সঙ্গে? ছি ছি, লজ্জার মাথা খেয়েছ? ডাকিনী ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল। কাড়িয়া পীরেত বলিল, আরে মোংরে, তোহর সরম নাই বা? তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী ও নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল ত্রহস্পর্শযোগে ভূষণ্ডির মাঠে যুগপৎ জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হইল। ভূত প্রেত, দৈত্য পিশাচ, তাল বেতাল প্রভৃতি দেশী উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। পিক্সি, নোম প্রভৃতি গোপ কামানো বিলিতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফ্রিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করিল। চিংচাং, ফ্যাংচাং ইত্যাদি মাকুন্দ চীনে ভূত দিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হারিজি চণ্ডী, রক্ষা করো মা। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার গম্য নয়। ভূতজাতি অতি নাছোড়বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি,
শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু বাড়ুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিলি ব্যবস্থা করিয়া দিন, যাহাতে এই ভূতের সংসারটি ছাড়ে খাড়ে না যায় এবং কোনো রকমে যেন বিদঘুটে ব্যাপারটা না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা করুন, যাহাতে বেচারারা অন্তত শান্তিতে থাকিতে পারে। রাজশেখর বসুর লেখা ভূষণ্ডির মাঠে এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।